হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। আমি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বাংলাদেশের দর্শনীয় স্থান, সীমান্তবর্তী এলাকা, রাজবাড়ি, জমিদার বাড়ি সহ অসংখ্য দর্শনীয় স্থান আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপহার দিয়ে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমি চলে এসেছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা গারো পাহাড়ি এলাকা দেখার জন্য। আজ আমি আপনাদেরকে এই গারো পাহাড়ের কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। সে সাথে এখানে আপনারা জানেন যে গারো পাহাড়ি এলাকায় হাতির তাণ্ডব চলায়, শেষ হিসাবে তারা এখানে হাতি তাড়ানোর জন্য যে অভিনব পন্থা ব্যবহার করে থাকে সবকিছু আপনাদেরকে একে একে দেখাতে চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সহ বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, এখানে প্রতি বছর হাতির আক্রমণে অর্থাৎ বন্য হাতির আক্রমণে অনেক লোক প্রাণ হারায় এবং ফসলি জমিতে তাণ্ডব চালিয়ে যায়। তারা এই হাতির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য অভিনব কায়দা অবলম্বন করে থাকে। যে দেখতে পাচ্ছেন যে এখানে গাছের খুঁটির মাঝে দুটি জিআই তার বাঁধা, অর্থাৎ তারা কিন্তু যখন হাতি এখানে তাণ্ডব চালায় তখন এই জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। তখন এই হাতি এই বিদ্যুতের তারে আক্রান্ত হয়ে এখান থেকে পালিয়ে যায়। আমি তাদের সাথে একাধিকবার কথা বলেছি, তারা বলেছে যে এখানে কিন্তু সরাসরি বিদ্যুতের লাইন দেওয়া হয় না। এটি যখন হাতি এসে তাণ্ডব চালায় তখন তারা এখানে জেনারেটরের মাধ্যমে এক ধরনের বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, যেটির আক্রমণে হাতি মারা যাবে না, কিন্তু শর্ট খেয়ে মানে ক্লান্ত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতিটি ক্ষেতের আইলের মাঝখান দিয়ে এরকম জিআই তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একাধিক খুঁটিতে এরকমভাবে দেওয়া হয়েছে। আপনি যেদিক দিয়ে যাবেন এরকম বিদ্যুতের তার বা জিআই তারের মাধ্যমে, যদিও এটি ঝুঁকিপূর্ণ, আমি জানি না এটি কতটুকু প্রযুক্তি সম্পন্ন, তো তারা এই পদ্ধতিটি অবলম্বন করে থাকে। আমি দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা এখন ওই পাহাড়টির চূড়ার উপরে আরোহণ করব। তারপরে এই যে দূরে দেখতে পাচ্ছেন আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, এটি কিন্তু ইন্ডিয়ান পাহাড়। আপনার দেখাতে চেষ্টা করছি, এই যে জুম করে এখানে একটি ইন্ডিয়ান টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এটি কিন্তু ইন্ডিয়ান মোবাইল নেটওয়ার্ক হবে, যদি কুয়াশার জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। আমি ওটির নিকটবর্তী চলতে চেষ্টা করব। ওটি যেহেতু ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়েছে, এটি একদম কাছে কাছে যাওয়া যাবে না, যতটুকু সম্ভব বাংলাদেশের সীমানার ভিতরে ততটুকু আমি যেতে চেষ্টা করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই পাহাড়ি এলাকার মাঝামাঝি জায়গায়। এখানে পাহাড়ের মাঝখানে কিন্তু কিছু ফাঁকা জায়গা থাকে, এখানে স্থানীয় কৃষকরা চাষাবাদ করে থাকে। এই সমস্ত জমিগুলি কিন্তু মানে সূত্রতে আছে, অর্থাৎ এখানকার জমিগুলি কিন্তু ক্রয় বিক্রয় হয় ব্যক্তি মালিকানাধীন, আর পাহাড়গুলি কিন্তু সরকারি অধীনস্থ। তো এই যে পাহাড়গুলি রয়েছে, এই পাহাড়গুলির মাঝখানে দাঁড়ানোর জন্য কিন্তু এখানে প্রচুর বাতাস লাগছে গায়ের মাঝে, কারণ চারদিকে যেহেতু উঁচু পাহাড়, যার জন্য এই ফাঁকা জায়গা দিয়ে কিন্তু বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, গারো পাহাড়ে আসছি, আর গারো পাহাড়ের উপরে আরোহণ করে দেখাবো না। এখানে যে এই পাহাড়গুলি রয়েছে এগুলি সবগুলি গারো পাহাড়ের অংশ। তো আমরা এখন এই যে এই পাশে ধসে পড়া পাহাড়, এটির মাঝে ওঠা সম্ভব হচ্ছে না, যেহেতু ধসে পড়ে ছিটে মাটি নরম থাকতে পারে। আমরা এখন এই পাহাড়টি চূড়ার উপরে উঠবো এবং ওইখানে যে আপনাদেরকে দু একটি কথা বলবো, আপনারা সাথে থাকুন। আর দেখেন আমি কত কষ্ট করে এই পাহাড়ে উঠবো। এখানে শুরু হয়েছে, এখানে মোটামুটি সমতল। তারপরে দেখতে পাচ্ছেন যে এদিকে এই যে আমার মোল্লা ভাই, সে আগে আগে যাচ্ছে। এদিক দিয়ে এই পাহাড়ের উপরে আরোহণ করব। তো পাহাড়ে আরোহণের জন্য কিন্তু বা উপরে ওঠার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে একটা লাঠি সাথে রাখলে সুবিধা হয়, লাঠি ভর দিয়ে উপরের দিকে উঠা যায়। তো যত অগ্রসর হচ্ছে এখানে মনে হচ্ছে যে আমরা কোনো গিরি খাদের ভিতরে প্রবেশ করছি, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তা ওই রকম মনে হচ্ছে। তো আমরা আপাতত এই ধসে পড়া পাহাড় এটির উপরে উঠবো না, আমরা এই বাম পাশে পাহাড়ে উঠবো। এই তামিম, এই বাম পাশেটা উঠবো, ওটাই উঠো। তো এখন এদিক দিয়ে এই পাহাড়ের উপরে উঠবো। এটি আসলে ঝোপ যার কাপড় চুপড়ে খোঁচা লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। পাহাড়ে আসছি, পাহাড়ে আরোহণ করবো না, এটা কোনো কথা হতে পারে? যতই কষ্ট হোক আমরা উঠবো। তবে এখানে কিন্তু এই পাহাড়গুলিতে প্রচুর পরিমাণে বন্য হাতির তাণ্ডব চালায়। আমরা একটু আগে এখানে স্থানীয় এক মুরব্বী কাকার সাথে কথা বলেছি, কাকার বাড়িঘর সব ভেঙে ফেলেছে বন্য হাতি। আমি গত বছর একটি ভিডিও ধারণ করেছিলাম এই বন্য হাতির আক্রমণে কাকার ক্ষয়ক্ষতি নিয়ে। তো এখন আর কাকার বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা এখন আস্তে আস্তে এই পাহাড়ের উপরে উঠে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড় থেকে কত প্রকারের বৃক্ষ কেটে নিয়ে গিয়েছে। এগুলি কি সরকার কর্তৃক বিক্রি করা হয়েছে নাকি দস্যুর দল কেটে নিয়েছে সেটি আমার জানা নেই। আমি কিন্তু আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছি, কারণ পাহাড়ে ওঠা কিন্তু আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়, কারণ আমি সমতল ভূমির মানুষ। আমার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। আমাদের কোনো
আমাদের এলাকায় কোনো পাহাড় নেই। তো এই এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাহাড় থাকায় আমি মাঝে মাঝে এখানে চলে আসি। আমি পাহাড়ের ঠিক মাঝামাঝি জায়গায় উঠেছি, একটু বিশ্রাম নিয়ে তারপরে সেই উপরে টিলার উপরে আরোহণ করব। তো এই পাহাড়ের মাঝখানে এসে একটু খানিক সময় বিশ্রাম দিয়ে এখন আমি আবারও উপরের দিকে উঠে যাচ্ছি। যেহেতু প্রচণ্ড রৌদ্র তাপদাহ প্রবাহিত হচ্ছে, সেই জন্য কিন্তু আসলে পাহাড়ে ওঠার সাথে সাথে গরমে আপনি ক্লান্তি হয়ে যাবেন। আমিও ক্লান্ত হয়ে গিয়েছি। তো ক্লান্ত হয়ে গেলেও কিন্তু আমি থেমে যাইনি, আমি আস্তে আস্তে চূড়ার দিকে অগ্রসর হচ্ছি। আর উপরে ওঠার পরে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এখনো কিন্তু আমি মূল চূড়ায় যাইনি, মূল চূড়া আরও কিছুটা বাকি রয়েছে, তারপরেও কিন্তু এখান থেকে একটা অন্যরকম ফিল আসছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটি টাওয়ার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভারতীয় টাওয়ার। এই যে এটি কিন্তু ভারতীয় টাওয়ার, ভারতীয় মোবাইল নেটওয়ার্ক হবে। আমরা ভারতে খুব নিকটবর্তী অবস্থানে আছি। তো আমরা এখন এদিক দিয়ে আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠে যাব। আর আমি কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ধসে পড়া পাহাড়, এই যে ধসে পড়া পাহাড়টি কিন্তু আমরা অতিক্রম করে তার চেয়ে একটু উপরের দিকে চলে এসেছি। ওই পাহাড়টি কিন্তু আমাদের এই আরোহণ করেছে যে পাহাড়ে, এটি থেকে একটু নিচু জায়গা, নিচু মনে হচ্ছে। তো এখন আমরা এই দিক দিয়ে উপরের দিকে চলে যাব। উপরে যে আমি আপনাদেরকে আরো চারপাশের ভিউটা দেখাতে চেষ্টা করব। এখানে নিশ্চয়ই এর চেয়ে আরো ভালো কিছু দেখতে পাবেন আপনারা। আমি বারবার বলছি, এখানে কিন্তু বন্য হাতি প্রচুর তাণ্ডব চালিয়ে যায়। যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়ার উপরে কিন্তু হাতির বিষ্ঠা বা লেদা রয়েছে। তো এগুলি আসলে খুবই একটা সেনসিটিভ জায়গা। এখানে আসার পূর্বে অবশ্যই বন্য হাতির বিষয়টি মাথায় রেখে অগ্রসর হবেন, কারণ হাতি এতটাই শক্তিশালী যে এই পাহাড়ের চূড়ার উপরে উঠে যেতে পারে। তো এটি আসলে আমি জানতাম যে বন্য হাতি তাণ্ডব চালে, আমি ভাবতাম যে সমতল ভূমিতে, কিন্তু এই যে এখানে আমাদের উঠতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরে এই পাহাড়ের চূড়ার উপরে বন্য হাতির বিষ্ঠা বা পায়খানা, এটি আমার কাছে আশ্চর্য লেগেছে। কারণ হাতি তাহলে এখানে অনায়াসে উঠতে পারে। তো এই দেখতে পাচ্ছেন যে ঝোপঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, এখানে জামা কাপড়ে খোঁচা লেগে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সবাই সতর্কতার সহিত এখানে আসবেন। আমি এখন এই পাহাড়টির মোটামুটি চূড়ায় চলে এসেছি। এই চূড়া থেকে আমি আপনাদেরকে চারপাশে কিছু ভিউ দেখাতে চেষ্টা করব। তবে এখানে ঝোপঝাড় প্রচুর, মানে এখানে তো কোনো মানুষজনের চলাচল নাই বা আনাগোনা নাই, সেজন্য এখানে প্রচুর ঝোপঝাড় রয়েছে। আপনারা অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন। বন্ধুগণ, যতই অগ্রসর হচ্ছে ততই আশ্চর্য হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের চূড়ার উপরে হাতির বিষ্ঠা। আমি যতই অগ্রসর হচ্ছে ততই খালি বিষ্ঠার পরিমাণ বাড়ছে। জানি না সামনে কি বন্য হাতির আক্রমণের শিকার হয় কিনা। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন বন্য হাতির আক্রমণে না ফেলে। তো চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর ঘন জঙ্গল। তো এখানে আসলে এখান থেকে নামারও কোনো অপশন দেখতেছি না। যেদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে নামতে হবে। তো আরো খানিক দূর কিছু দূর অগ্রসর হই। ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্গম রাস্তা, প্রচন্ড দুর্গম। দেখতে পাচ্ছেন যে এখানে এত পরিমাণে পাতা পড়ে আছে যে বিশাল শব্দ হয় এদিক দিয়ে হাঁটা চলার সময়। আমরা পাহাড়টির এ পাশে চলে এসেছি। এখন দেখি এদিক দিয়ে নামা যায় কিনা। এখান থেকে সুন্দর একটি ভিউ দেখা যাবে আশা করি। আসলে এখানে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। গাছগাছালির জন্য আমি আপনাদেরকে চারপাশের সম্পূর্ণ ভিউ দেখাতে পারছি না। তারপরে আমরা এদিক দিয়ে নেমে যাব, দেখি নামার কোনো অপশন আছে কিনা। দেখতে পাচ্ছেন রাস্তাগুলি দুর্গম হলেও কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ এখানে কিন্তু প্রকৃতির সন্ধানে আমরা এসেছি। প্রকৃতি প্রেমী, যার জন্য এখানে ভালো লাগাটাই স্বাভাবিক। কষ্ট হলেও কিন্তু এখানে আমাদের মন ভরে গিয়েছে। বন্ধুগণ, এই পাহাড়ের উপরে আর নামার কোনো রাস্তা খুঁজে পাইনি আমরা। সব দিক দিয়ে এর চেয়ে ভয়ঙ্কর ঝোপঝাড়, যার জন্য আমরা আবার বেগে আসতে চেষ্টা করছি। যেদিক দিয়ে উঠেছিলাম এদিকে দেখতে পাচ্ছেন যে গাছের লতা পাতা গুল্ম, প্রচুর দুর্গম রাস্তা। তো এখন আমরা আবার যেদিক দিয়ে উঠেছিলাম সেদিকেই চলে আসছি। আপনারা এখানে আসলে অবশ্যই সতর্কতার সহিত আসবেন এবং এখানে এই দুর্গম পথ পাড়ি দেওয়ার মতো মন মানসিকতা নিয়ে আসবেন, প্রিপারেশন নিয়ে আসবেন। আমরা এই যে দেখতে পাচ্ছেন যে সেই ধসে পড়া পাহাড়,
এটির কাছাকাছি চলে আসছি। আমরা এখন এদিক দিয়েই নেমে যেতে চেষ্টা করব, কারণ আমরা আরও বেশ কয়েকটি স্পটে যাব। সবগুলি স্পট আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। হয়তোবা সবগুলি একটি এপিসোডে বা একটি ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব নয়। আমি হয়তোবা খণ্ড খণ্ড আকারে আপনাদেরকে এই গারো পাহাড়ের দৃশ্যগুলি দেখাবো। দেখেন কি অবস্থা, এগুলি আসলে এই গাছগুলি সম্ভবত লাগানো হয়েছে কিনা প্রাকৃতিকভাবে হয়েছে সেটিও আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি চলে আসছি। এখন এই পাহাড় থেকে আমরা নেমে ওই দিক চলে যাব। আলহামদুলিল্লাহ, আমরা গারো পাহাড়ের চূড়া থেকে নেমে এখন দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে এখানকার স্থানীয় জনগণ পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, এই পাহাড়ের চিপার রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য এই পর্বটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এই গারো পাহাড়ি এলাকা নিয়ে বা সীমান্তবর্তী এলাকা নিয়ে আমার এই গাগরা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অসংখ্য ভিডিও আসবে। আপনারা আশা করি সবগুলি ভিডিও দেখবেন এবং গাগরা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পাশেই থাকবেন। তো দেখা হবে সামনের কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।